এই যে এটা হচ্ছে আমার স্বামী। আমি এখানে আসছি এই জন্য যে এই লাভগুলোর মাধ্যমে যদি আমার স্বামীর খোঁজটা পাই, অন্তত আমার সংসারটা বাঁচবে। আমি চাই আমার স্বামী আমার কাছে আসুক, অন্তত তার মেয়ের জন্য আসুক, আমার মেয়েটা তার বুকে একটা বার জড়ায় ধরুক। গাজীপুর থেকে এসেছি, আমার নাম হচ্ছে সীমা আক্তার। আমি এলএলবি কমপ্লিট করেছি। তার সাথে ফ্যামিলিগতভাবে দেখা, বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। তো গার্জিয়ানটা দেখে পছন্দ করার পরে আমার শাশুড়ি আমার খালাকে প্রস্তাব করলো যে তাকে বিদেশ পাঠাবে। এর জন্য আমাদের বাড়ি থেকে 3-4 লাখ টাকা দিতে বললো, যে 3-4 লাখ টাকা দেন, আমরা কিছু দেই, দুই পরিবার থেকে আমরা ছেলেকে বিদেশ পাঠাবো। তখন আমরা বলছি না, আমাদের সম্ভব না এটা। পরে না করে দিল। না করে দেওয়ার পর আমার ওই খালাতো বোনের কাছ থেকে আমার হাজব্যান্ড নাম্বার নিছে। আমার নাম্বারটা নিয়ে আমাকে বলল যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, তো আমি আপনাকেই বিয়ে করতে চাই। পরে আমি বললাম আপনার ফ্যামিলি থেকে তো এইভাবে অ্যামাউন্ট দাবি করছে, আমাদের তো সম্ভব না, কি করে আমরা দেবো। পরে বলতেছে আমাকে 6টা মাস সময় দেন, আমি আপনাকে যৌতুক ছাড়াই এবং কি ফ্যামিলিগতভাবে আপনাকে বিয়ে করব। ঠিক আছে, আমি ফ্যামিলিকে বুঝাবো যে না, যৌতুক তো নেওয়া আসলে ভালো না, তাহলে মা যৌতুক নেওয়ার দরকার নেই, মেয়েটা শিক্ষিত। আর আমি তখন তো আমি 2009 সাল থেকে শিক্ষকতা করি, আল্লাহর রহমতে ভালো ইনকামও করি। এটা দেখে আর কি তার ভালো লাগছে যে না, মেয়ে তো শিক্ষিত, ভালো ইনকাম করতে পারে। তো পরে বললাম ঠিক আছে, আপনাকে সময় দিলাম, যদি এর মধ্যে আমার ফ্যামিলি থেকে কোথাও বিয়ে দেয় সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তো উনি কি করে প্রতিদিন আমাকে ফোন দিল, তো তার প্রতি একটা দুর্বলতা এসে পড়লো। তারপরে এইভাবে সময় কাটতে কাটতে এখন ওনার মা আবার ওখান থেকে বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করে ফেলছে। এখন আমাকে বলতেছে যে আমি তো বিদেশ চলে যাব, তুমি কি বলো। পরে আমি বললাম যদি বিদেশ চলে যাও, আমাকে আশ্বাস দিয়েছিল 6 মাসের, তো এখন তো 6 মাসে ওভার হয়ে গেছে, তাহলে এতদিন আমার সাথে কথা বললা, একটা আমারও তোমার প্রতি দুর্বলতা হয়ে গেছে, তাহলে বিয়ে করে রেখে যাও। তখন বলতেছে আসলে আমি তো ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে পারবো না, তো এখন কি করি। পরে আমি বললাম দেখো, তুমি বিয়ে করে রেখে যাও, আমি কাউকে জানাবো না। তো আমাকে 3টা শর্ত দিচ্ছে, তোমার ফ্যামিলি যদিও জানবে, যদি তোমার পক্ষ থেকে জানে সমস্যা নেই, কিন্তু আমার ফ্যামিলি যাতে কোনোভাবে না জানে, তো আমি পরে জানাবো। আমি বলছি ঠিক আছে। আরেকটা শর্ত দিছে যে আমি যতদিন তোমাকে ইনকাম করে খাওয়াতে না পারবো, আমাকে কিন্তু চাপ দিবা না, যেহেতু আমি নতুন নতুন বিদেশ যাচ্ছি। আমি বলছি ঠিক আছে, এটাও মেনে নিলাম। তারপর আরেকটা শর্ত দিচ্ছিল, আমাকে কক্সবাজার নিয়ে যাও তোমার টাকায়। এখন আমি যেহেতু প্রেম করছি 1টা বছর, তার প্রতি একটা দুর্বলতা, গভীর প্রেমে চলে গেছি, এখন তার প্রতি একটা দুর্বলতা চলে এসছে। তখন বললাম ঠিক আছে, আমি সবই রাজি, তোমাকে আমি কক্সবাজার নিয়ে ঘোরাবো। তারপরে আমাদের বিয়েটা হলো, কক্সবাজার নিয়ে ঘুরে আনলাম, আমরা একসাথে থেকে আসলাম। ওই যে কক্সবাজার গেলে তো আমার 2 একদিন থাকতে হবে, তাহলে আমি বাসা থেকে যাবো, আনমেরিড একটা মেয়ে, আমাকে তো কৈফিয়ত দিতে হবে। আমার মা মারা গেছে 2013 সালে, আমার বাবা একদম বৃদ্ধ। আমার ভাই ভাবি তাদের সাথে আমি থাকি, তো তাদেরকে আমি বললাম। পরে বলছে ঠিক আছে। আমার ফ্যামিলি জানলো কি আমি তাদেরকে বলছি এই বিষয় যেন তাদের বাড়িতে কোনো ব্যাপারে না জানে, তাহলে ও কিন্তু আমাকে ছেড়ে দেবে, আমাকে বলছে। তো আমরা কক্সবাজার ঘুরে আসলাম। তো তখনও কিন্তু আমরা আলাদাই থাকি, আমি আমার এখানে থাকি, ও ওর কর্মস্থলে থাকি, আমরা একসাথে থাকি না, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করি আর কি। তো এর মধ্যে ও বিদেশ চলে যায়। এটা হচ্ছে 2017 সালের জুনের দিকে। তো যাওয়ার পরেই এখন শুনি যে ওর নাকি আকামা ঠিক নেই, যে নিচে সে ওকে কাজ দেয় নেই। এখন ও আমার কাছে আর কি ওই প্রথম কিছু টাকা চাওয়া শুরু করলো, যে আমি তো কাজ পাচ্ছি না, এখানে খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, তো আমার তো কিছু টাকার দরকার, তুমি কিছু টাকা অ্যারেঞ্জ করে দাও, বাড়ি থেকে এতগুলো টাকা দিছে, কি করে চাই। আমি ওকে অ্যারেঞ্জ করে দিলাম। তখন প্রথমত আমি 20,000 টাকা দিছি। পরে কিছুদিন গেল, একটা কাজ ধরলো, সেখানে নাকি আবার বেতন দেয় নাই। ঠিক আছে, এরকম প্রতিনিয়ত দেখে ভাবে বলতেছে আস্তে আস্তে যে এই সমস্যা সেই সমস্যা, কাজ পাচ্ছি না। তো তখন আমি আস্তে আস্তে তাকে বোঝাতে লাগলাম, ধরো এটা আমাদের একটা কপালের ভাগ্য খারাপ, তুমি চলে আসো। পরে বলো যে না, এই মুহূর্তে তো চলে আসা যায় না, তো দেখি কিছুদিন থাকি। প্রথমবার তো আকামা করছে, দ্বিতীয়বার যখন আকামার দেশে, তখন দ্বিতীয়বার আকামা করার সময় আবার আমার এখান থেকে 50,000 টাকা নিল। পরে এখন একটা মোটামুটি কাজ পাইছে, ভালো একটা কাজ, 1 মাসের বেতনও পাইছে। তখন আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি আসতে বলছিলাম, এখন আসার দরকার নেই, যেহেতু একটা কাজ পাইছে, এখন ভালো চলতেছে, তুমি কিছুদিন পরে আসো। পরে ও বললো কি যে না, আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়, আমার সাইনোসাইটের সমস্যা, আমার এই মুহূর্তে আসতে হবে, আমি কাজ করতে পারি না। তো আমি ওকে যখন বুঝালাম যে কিছুদিন কষ্ট করো, তখন আর কি আমার সাথে এই রাগান্বিত হয়ে কথা বলা শুরু করলো, আমাকে কি তুমি বাঁচতে দিবা না, খুব রাগ ব্যবহার করো। তখন বললাম ঠিক আছে, তাহলে চলে আসো। আসার সময় কি হলো, আবার 10,000 টাকা তার গ্যাপ পড়তেছে, টিকিট কাটছে, সেখানেও 10,000 টাকা আমার কাছ থেকে চাইলো, সেটাও দিলাম। দেওয়ার পরে ও দেশে আসলো, তখন আমাকে নারায়ণগঞ্জে একটা বাসা নিচ্ছে, তো ওইখানে আমাকে নিয়ে গেল। আমি বাসা থেকে সবকিছু বলে ওখানে চলে গেলাম, কারণ এই মুহূর্তেও নাকি তার বাড়িতে বলে আমাকে নেওয়া সম্ভব না। ততক্ষণ পর্যন্ত তার বাড়িতে জানায়নি? না, তখনও জানায়নি। তখন ও আমাকে নিয়ে ওখানে গেল, যাওয়ার পরে চাকরি খুঁজতেছে, আমাদের ক্রাইসিস আবার। তো আমি তখন আবার স্কুলে জব নিলাম। তারপরে আমি যেহেতু আবার এলএলবি কমপ্লিট করেছি, তখন আমি চিন্তা করছি যে এই স্কুলের জবে তো আর দুজনের সংসারটা চলতেছে না। তো তখন আমি অনেকের সাথে যারা ভার কাউন্সিলার ঢাকা
কোর্টে ইন্টার্নি করতেছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম যে ওইখানে কি সাধারণত ইন্টার্নি করার জন্য একটা ব্যবস্থা করা যাবে। পরে আমাকে একজনে বললো হ্যাঁ। তারপরে আমি এখানে একটা কাজ করা শুরু করলাম কোর্টে। হ্যাঁ, তখন ওইটা দিয়ে আমরা সংসার চালালাম। ততক্ষণ পর্যন্ত সে চাকরি ম্যানেজ করতে পারেনি? না, কিচ্ছু করেনি তখন পর্যন্ত, সে কোনো চাকরি বাকরি কিচ্ছু করে নেই। এর মধ্যে আবার কি হয়েছে, ও দেশে আসছিল ওর নাক অপারেশন করার জন্য 30,000 টাকা নিয়েছে, অপারেশন করার জন্য, বাড়িতে মেরামত করার জন্য। এ পর্যন্ত কত টাকা নিল? না হলো 2 লাখের মতো দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে সে আমাকে একদিন বললো যে আচ্ছা এখানে তো তেমন ভালো কাজের কর্ম পাওয়া যাচ্ছে না, তো আমি আবার বিদেশ চলে যাই, যেহেতু শুধু টিকিট কাটলেই হবে। আমি বললাম ঠিক আছে চলে যাও। তারপরে সে বিদেশ চলে গেল। তখন কিছুদিন পরে দেখি আমি প্রেগনেন্ট। তারপর আমার জব করতে হচ্ছে, কারণ ওইখানে গিয়েও তার একই পরিস্থিতি, সে কোনো কাজ পাচ্ছে না, তার কোম্পানি মেরে খাচ্ছে, বেতন মেরে খাচ্ছে, সে কোনো ইনকাম করতে পারতেছে না। এখন আমি যখন তাকে আবার একটু টাচ দিলাম যে দেখো এখন তো আমি প্রেগনেন্ট, কিছু টাকা পয়সা দিলে তো আমার একটু হেল্প হয়, তখন সে আমাকে সেই শর্তের কথা তুলে ধরলো যে আমাকে কিন্তু বিয়ে করছিল শর্ত দিয়ে যে ততদিন পর্যন্ত আমি টাকা না দেবো ততদিন আমার কাছে টাকা চাইতে পারবে না, তোমার ইনকামে তুমি চলবা। মানে ওনার কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে, যেহেতু আমি প্রেগনেন্ট। আমি বললাম আমার সবে মনে আছে, আমি তোমার কাছে টাকা চাইতাম না, কিন্তু আমি যেহেতু প্রেগনেন্ট আমি শরীর নিয়ে আর পারতেছি না, আমার একটু ডাক্তার দেখাতে হবে, আমার একটু ফল খেতে হবে। এই মুহূর্তকে তুমি আমাকে শর্তের কথা মনে করাই দাও। বলতেছে হ্যাঁ, আমি যতদিন না পারবো আমার কাছে কোনো টাকা চাইতে পারবা না। দ্যাটস ওকে, আমি আর চাই নাই। আমি অনেক কষ্ট করে চলছি, আমি এমনও আছে না খেয়ে থাকছি। এর মধ্যেও আমার কাছে টাকা চাইলো, আমি সেখানে অ্যারেঞ্জ করে দিলাম। যেহেতু আমি বিয়ে করছি, প্রেগনেন্টের অবস্থা, আমার তো সংসারটা টিকে রাখতে হবে যত কষ্ট হোক। দফায় দফায় আমার কাছে টাকা নিতে থাকলো, টাকা দিলাম। বিদেশে কাজ করছে, সেখান থেকে আপনাকে কোনো টাকা তখন পর্যন্ত পাঠায়নি? চোরাই বিষয় দিছে ওনাকে, কোম্পানি নাকি ওনাকে বেতন দেয় না, মানে ওনার প্রতিনিয়ত এই সমস্যাই দেখাচ্ছে। তো যাই হোক, আমি মেনে নিতে হবে, বিয়ে করে ফেলছি এবং কি আমি এখন প্রেগনেন্ট, ওনার সন্তান আমার গর্বে, আমি তো আর ছেড়ে দিতে পারি না। কিন্তু তখন আমার খুব কষ্ট লাগছে যে এমনটাও হচ্ছে আমার ভাগ্যে। তারপরে আমি 9 মাস ওকে নিয়ে জব করলাম পেটে নিয়ে। আমার অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যে আমার ভাইয়েরা আমাকে একটু দেখাশোনা করতো এবং ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হলে টুকটাক টাকা পয়সা দিয়ে হেল্প করতো। তো এরপরে যখন বেবিটা হবে তখন আমার সব মিলিয়ে বিল উঠে 83,000 টাকা, কারণ আমার মেয়েটা সিজার হওয়ার সাথে সাথে আইসিইউতে নিতে হয়েছে। তো এরকম সব মিলিয়ে 83,000 টাকা বিল উঠছে। তখন আমাদের চোখে মুখে তো অন্ধকার, কি করব। তখন সেও ওখান থেকে মানে তখন আমার সাথে একটু ভালো ব্যবহার করলো, আমাকে একটু মায়া দেখালো, ভালোভাবে কথা বললো আমার সাথে, বলে দেখো তোমার ভাইদের দিয়ে একটু ঠিক করাও, টাকা অ্যারেঞ্জ করো, আমি দেখি ঠিক করে দিতে পারি কিনা। আমার এক ভাই, এত বছর পরেও কিন্তু আমার ভাইরা আমাকে কাছে রাখছে, আমার বোনকে তো হসপিটাল থেকে ছাড়াই আনতে হবে। তো এরপরে যেভাবে হোক অ্যারেঞ্জ করে হসপিটালে বুঝে শুনিয়ে দিলাম। দেওয়ার পরে বাসায় যখন আসি তখন ওর বাবা বাড়িতে জানাইছে, তখন একটু খোঁজখবর নিত আমার শাশুড়ি, আর আমার ছোটো ননদ একটু কথা বলতো। তারপর আমার মেয়েটা হওয়ার পরে ওকে আমি পালা শুরু করলাম, আমার হাজব্যান্ড তো টাকা পয়সা দিতে পারে না। এই থেকে আমাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হলো, একটু ঝামেলা শুরু হলো। আমি এই পর্যন্ত মেয়েকে একাই বড় করছি আজ পর্যন্ত। এই যে 2019 সাল থেকে সে কিন্তু বিদেশেই ছিল গত 5টা বছর। তো আমি আশেপাশের ওর অনেক আত্মীয়স্বজন থাকতো, তাদের কাছ থেকে খবর নিয়ে দেখছি উনি ভালো ইনকাম করে, কিন্তু আমাদের সে টাকা পয়সা দেবে না, মেয়েকেও পালবে না। আমি এনে একটু রাগারাগি করতাম দেখে যে মেয়েটাকে আমি কী করে পালবো, আমি তো আর পারতেছি না, একা কুলে উঠতে পারতেছি না। তো এটাও শুনে উনি আমাকে ব্লক করে দিল শেষ পর্যন্ত। তো তারপরে গতবার শুনলাম যে তার আকামা না থাকার কারণে সৌদির পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে কিছুদিনের মাথায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে পাঠানোর পরে আমার সাথে তো আগে থেকে যোগাযোগ নাই। এখন আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলাম তার কি খবর, সে আসছে কি না, কিন্তু তারা না করতেছিল, বলছে যে না আর 2-1 মাস দেখো, যেহেতু 3 মাসও ওখানে ওয়েট করা যায়, আর 2-1 মাস দেখো। এভাবে 3 মাস 4 মাস পার হয়, আজ পর্যন্ত 1.5টা বছর হয়ে গেছে, সে আমার কোনো খোঁজখবর নিচ্ছে না। আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করলো, বলে যে না আমরা জানি না, আমাদের সাথেও কোনো কথা হয় না। তা আমি আমার শ্বশুর শাশুড়িকে বলছিলাম যে দেখেন আমি তো ওইখানে থাকতেছি না, এখানে থাকি, আপনি একটু জিডি করেন, দেখেন কি বলে। দেশের পুলিশ কি করবে, ওইখান থেকে সে নিখোঁজ হয়েছে, দেশের পুলিশে কি করবে। এখন জানি না সে আসলে কোথায় আছে। আমার ছোট একটা মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। এখন পর্যন্ত আপনি তার কোনো খোঁজই জানেন না? না, আমি অনেকবার চেষ্টা করছি, তার পরিচিত, তার আপনজন সবার কাছে আমি খোঁজ খবর নিয়েছি যে আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, কোনোভাবেই নাকি তার যোগাযোগ পাচ্ছে না। খুবই কষ্ট। তার বাচ্চাকে সরাসরি দেখে নাই তো? না, শুধু বিদেশ থাকতে একটু ফোনে কথা বলতো, ভিডিও কলে, সরাসরি আজ পর্যন্ত দেখেনি। এখন বর্তমানে আমার এখানে আসার উদ্দেশ্য এটাই যে আমি চাই যদি কারো মাধ্যমে ওর বাবার খবরটা পাই, কারণ আমার মেয়েটা কিন্তু ওর বাবাকে খুব ফিল করে। আজকে 6টা বছর হয়েছে, ওর তো এখন বোঝার বয়স হয়েছে যে একটা বাবা যখন একটা সন্তানকে আদর করে, ও আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে, মা ওর বাবা ওকে চকলেট কিনে দেয়, জুস কিনে দেয়, কিন্তু আমার বাবা কবে আসবে, আমাকে তো জুস কিনে দিচ্ছে না,
আমাকে একটু কুলে নিয়ে ঘুরতেছে না, মানে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। সত্যি আমার ওই মুহূর্তে আমার শুধু মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি মেয়েকে কোনোভাবেই কি বলবো, আমি বলি যে আসবে আসবে, শুধু এই আশ্বাস দিই। মেয়ে প্রতিদিন আমাকে বলে মা কবে আসবে, বাবা কবে আসবে। কারণ এখনো 6-7টা বছর হয়েছে, ও তো বুঝে যে প্রত্যেকটা ঘরে বাবা আছে মা আছে, কিন্তু ওর শুধু মা আছে। আমাকে আরেকদিনও বললো ওর এক বন্ধুর কথা যে মা ওর বাবা আছে, চাচু আছে, আমার কেউ নেই, আমার শুধু তুমি আছো। আমি ওকে কি বলবো এখন? এই যে এটা হচ্ছে আমার স্বামী। আমি এখানে আসছি এই জন্য যে এই লাভগুলোর মাধ্যমে যদি আমার স্বামীর খোঁজটা পাই, অন্তত আমার সংসারটা বাঁচবে। আমি যে আমার স্বামী আমার কাছে আসুক, অন্তত তার মেয়ের জন্য আসুক। আমার মেয়েটা তার বুকে একটা বার জড়িয়ে ধরুক যে আমার বাবা এটা। এই ছবিটা দেখলো কিন্তু ও চিনে, আজ তো দেখে নেই, সরাসরি আদর পায় নাই, ভালোবাসা পায় নাই, কিন্তু ছবিটা দেখালে বলে যে এটা আমার বাবা। মা বাবাটা কবে আসবে? আপনারা যদি কেউ এর সন্ধান পান, অবশ্যই আমার মেয়েটার কাছে অন্তত হলেও আমার স্বামীটাকে ফিরিয়ে দেন। আর ওনাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে যদিও আমি খারাপ কিছু করে থাকি, অন্যায় করে থাকি, ঠিক আছে, আমার জন্য না হোক, অন্তত তোমার মেয়েটার জন্য আসো একবার। মেয়েটাকে একবার কোলে জড়ায় নাও, আদর করো। সবাই কিন্তু বাবার আদর ভালোবাসা পায়, আমার মেয়েটা আজ পর্যন্ত বাবার ছোঁয়াটাও পায়নি, হাতের ছোঁয়াটা স্পর্শটাও পায়নি। এই যে আমার মেয়েটা, এই মেয়েটা আজ পর্যন্ত ওর বাবাকে দেখেনি, আদর ভালোবাসা পায়নি। ভদ্রলোকের নাম সাইফুল ইসলাম। আমরা এখন পর্যন্ত জানি না যে উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। আপনি বলছিলেন যে উনি সৌদি আরব থাকার সময় আকামার সমস্যার কারণে, ওনার ভিসার জটিলতার কারণে সৌদি পুলিশ তাকে অ্যারেস্ট করেন। তার আগে থেকে তার সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ ছিল। তার পরবর্তীতে আপনার তার সাথে কোনো যোগাযোগ নাই। যোগাযোগ না থাকার সময় হচ্ছে প্রায় 1.5 বছর। এই 1.5 বছর ধরে আপনি, আপনার সন্তান তো তাকে কখনোই বাস্তবে দেখে নাই, হয়তো ভিডিও কলের মাধ্যমে বাবাকে দেখেছেন। আর আপনি আপনার স্বামীকে খুঁজতে খুঁজতে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা অনুরোধ করব যারা এই প্রোগ্রামটা দেখবেন, এই ভদ্রলোকের যদি কোনো অবস্থান জেনে থাকেন, যদি স্বইচ্ছায় সে স্ত্রীকে গ্রহণ না করতে চান, সেটার ব্যাপারে বাংলাদেশে আইন আছে, সে ব্যাপারে উনি পদক্ষেপ নিতে পারেন। কিন্তু ওনার অনিচ্ছাকৃত কোনো ব্যাপার যদি ঘটে থাকে, কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আপনারা যদি ওনার সম্পর্কে কোনো খবর জেনে থাকেন, আমাদের স্টুডিওর 01707082470 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং তথ্যটা দিন। তো আমরা চাই ফ্যামিলিটা পরিপূর্ণ হোক। প্রতিনিয়ত এই ছবিটা দেখি আর আমার বাচ্চার কথা চিন্তা করি যে আমার বাচ্চাটা নিরপরাধ একটা শিশু, ফেরেশতা হয়ে জন্ম নিচ্ছে। সবার যখন বাবার আদর ভালোবাসা দেখে আমার মেয়েটা ঠিক থাকতে পারে না। প্রতিদিন আমাকে প্রশ্ন করে মা আমার বাবা কখন আসবে। সবাই তো সবার বাবার কোলে ওঠে, কাঁধে ওঠে, তা আমাকে আমার বাবা কোলে নেবে না, কাঁধে নেবে না, আমাকে নিয়ে ঘুরতে যাবে না? আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি শুধু তাকে আশ্বাস দিই তার বাবা আসবে, বাবা তুমি আসবে। কবে আসবে, কবে আসবে? এই ছোট বাচ্চাকে আমি কি করে বোঝাবো? আমি জানি না সে মানে কিভাবে দূরে আছে, সে কি ইচ্ছাকৃত ভাবে না কোনো সমস্যা হয়েছে, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি এতটুকু বলবো, যদি ইচ্ছাকৃত ভাবে দূরে থাকো, আমাকে শাস্তি দাও, যত প্রকার শাস্তি আছে, কিন্তু আমার মেয়েটাকে তো শাস্তি দিও না। ও তো তোমার অনুরোধ, ফেরেশতার মতো একটা বাচ্চা। ওর অপরাধটা কি? একটা বাচ্চার জন্য তার বাবার আদর ভালোবাসা খুব দরকার জীবনে।